আহ আবার শুক্রবার, আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি। মানে আমিও কি বলবো, শুক্রবার দিনের আশায় বসে থাকি যে কখন একটু আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট করব। তো বেশি সময় নষ্ট না করে কাজের কথায় আসি। প্রথম জিনিস হচ্ছে যে বাজার নতুন হাই মারলো, যেটা এক্সপেকটেশন ছিল। তো আবার বলছি, যখন যখন বাজার নতুন হাই মেরেছে সেই র‍্যালি কিন্তু 20% এক্সটেন্ড করেছে তারপরের বড় কোনো ফল আসার আগে। এই জিনিসটাকে সবার আগে কিন্তু মাথায় রাখ। তার মানে 26,300-তে যদি বাজার নতুন হাই মেরে থাকে, তাহলে 26,000-এর 20% মোটামুটি আসছে কিন্তু 5,200 পয়েন্ট, বা মোর অর লেস 31,000 32,000 নিফটির টার্গেট। ফার্স্ট টার্গেট তো আসবে 28,750। ব্যাংক নিফটি 60,000 একটা হার্ডেল। ঠিক আছে, আমি প্রত্যেকটা চার্ট শেয়ার করব আপনাদের সাথে, যাতে ব্যাপারটাকে আমি একটু ভালোভাবে বোঝাতে পারি। সাপোজ ধরে নিন এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। ব্যাংক নিফটি কিন্তু রাইজিং ওয়েজ ব্রেকআউট করেছে। আর ইন জেনারেল এই ধরনের রাইজিং ওয়েজ একটা বড় ফার্স্ট ওয়েভে আমরা দেখতে পাই। পরিষ্কার দেখতে পাচ্ছেন ব্রেকআউটটা হয়েছে 59,000-এ। ঠিক আছে, এটা কিন্তু আবার বলছি উইকলি চার্ট। আমি কিন্তু 5 মিনিট 15 মিনিট ডেইলি চার্টে বিশ্বাস করি না। আমি সবসময় প্রেফার করি যে কোনো জিনিসটাকে একটু বিগার পিকচারে দেখতে। কারণ 23-24 বছর ধরে 5 মিনিট 15 মিনিট আওয়ারলি ডেইলি অনেক কিছু করেছি। এন্ড রেজাল্ট বা নিট ফল জিরো। যবে থেকে উইকলি মান্থলি নিয়ে চিন্তা ভাবনা করেছি যে বাজার কালকের কি হবে ইম্পর্ট্যান্ট নয়, বাজার আগামী 5 বছরে কোথায় থাকবে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই যে যেমন মধ্যিখানে বাজার 100 পয়েন্ট পড়তে না পড়তেই আমি সব চায়ের দোকানে শুনে নিলাম যে জাপানের কি সব ইন্টারেস্টের গল্প, আমি নিজেও এখনো জানি না। আর ইনফ্যাক্ট আমার কিছু যায় আসে না, আমি এটা বারবার আপনাদেরকে ভিডিওতে বলি যে যে যেটা হওয়ার সেটা হবে অ্যাজ পার ডাউ থিওরি। হয় একটু স্লো হবে, নয় একটু ফাস্ট হবে। তো ব্যাংক নিফটির ব্রেকআউটটা কিন্তু বড়। 59,000-এর নিচে ক্লোজিং স্টপ লস বা আরেকটু সেফ খেলতে গেলে, কারণ এইসব জায়গাতে আমরা ফলসও দেখি, এই 58,500 এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ক্রুশিয়াল রোল প্লে করবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যদি আমরা নিফটির চার্টে যাই, নিফটিটাকেও একটু ভালো করে বুঝে নিই, তারপর আজকের টপিকে আসছি। কিছু সুইং ট্রেডিং এর চার্ট নিয়েও আলোচনা করব, মেবি আপনাদের হেল্প হবে। নিফটিরও যদি এই জায়গাটাতে দেখি, একটা কিন্তু বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল আমরা যেটা বলেই দিয়েছিলাম যে 25 আপনার 500-তে ব্রেকআউট হয়েছিল, অ্যাকচুয়ালি 25,425, একদম পারফেক্ট বলতে গেলে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা ব্রেকআউট হয়েছিল, উঠছে। হোপফুলি এরও একখানা রাইজিং ওয়েজ ব্রেকআউট হবে। আমার মাউস না সবই ধ্যার হয়ে যাচ্ছে আমার মতো। যাই হোক, এই দেখো, দাঁড়াও, এই লাইনটা ভুল, হ্যাঁ। এই লাইনটা দেখে আবার কেউ কিছু প্রেডিক্ট করো না। এইখানে কিন্তু নিফটি বারবার রেজিস্ট করছে 26,300-তে। এই জায়গাটা, যদি নিফটি এই জায়গাটাকে কনফিডেন্টলি ফাটিয়ে বেরোয়, তাহলে কিন্তু নিফটিও একটা ফ্রেশ আপমুভ তো শুরু করছে, নতুন হাই মেরেছে মানে। তো প্লিজ এই টাইমটাতে আবার বলছি একটু ধৈর্য ধরো। বাজার হয়তো আগামী 3 থেকে 6 মাসে, গত 1 বছরে আমাদের যা ব্যাকলগ আছে, আমরা প্রফিট করতে পারিনি, আমাদের মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখতে পাইনি, স্টক ফেঁসে আছে, অনেক কিছুতে কিন্তু চেঞ্জেস আসবে পোর্টফোলিওতে। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমরা যে ভুলটা বারবার করি, যে মুহূর্তে যে স্টকটাকে নিয়ে আমরা 1 বছর ধরে বসে আছি, ওটা কস্টে যাবে বা 1 টাকা 2 টাকা প্রফিটে যাবে, আমরা কিন্তু বেচে দিই বা বিক্রি করে দিই। এই ভুলটা কিন্তু দয়া করে করবেন না। 1 বছর যখন বসে বসে খারাপটা দেখেছেন, আগামী 6 মাস বা 3 মাস আপ টু মার্চ অব্দি একটু ভালোটা দেখার চেষ্টা করুন। তারপর যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আমি আপডেট দিতে থাকবো। এবার কথা হচ্ছে যে বাজার হোপফুলি 31-32 দেখার পর একটা বড় এবিসি কারেকশন আসবে, অ্যাজ পার যদি আমি ইলিয়াট ওয়েভ কি বলবো, করি, অ্যানালিসিস করি।
তো এই প্রসঙ্গে একটাই কথা বলবো যে এর পরের যে হাইটা হবে ৩১,০০০, ৩২,০০০ বা ২৮,৭৫০-এর পর থেকে আপনাদেরকে কিন্তু একটু একটু করে বাজার থেকে বেরোতে হবে। এবার কথা হচ্ছে যে এই ধরনের বাজারের র‍্যালিতে অনেকেরই টার্গেট থাকে হচ্ছে অপশনে প্রফিট করব। ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ভিক্স কিন্তু ১৪ র ওপর যাচ্ছে না। লাস্ট উইকে আমি বলেছিলাম ভিক্স ১৩.৫, তো নিফটি ২৬,২৫০ থেকে ২৫,৮৪০ পড়ল। বাট এই উইকে নিফটি যে র‍্যালি করল, ভিক্স কিন্তু ১১.৫ এ দাঁড়িয়ে। যখন ভিক্স ১২ র নিচে বাজার কিন্তু প্রচন্ড স্টেবল। ইমিডিয়েট টার্মে প্রত্যেকটা ফল আপনার কাছে বাইং অপরচুনিটি। বাজার উপর থেকে ২০০-৩০০ পয়েন্ট পড়লেই আপনাকে বাই করতে হবে। এবার আরো একটা কথা বলি এই প্রসঙ্গে। যখন ভিক্স কমে যায় না, বাজার একটা ক্যারেক্টার মেনে চলে। কি ক্যারেক্টার মেনে চলে? কিভাবে বুঝবেন আপনার কখন পয়সা কামাতে হবে বা কখন আপনার কাছে অপরচুনিটি আসছে? ও প্রত্যেকটা একটা নতুন লেভেলে যখন যাবে, ওইখানে একটা ২০০-৩০০ পয়েন্টের রেঞ্জ বানাবে। যেমন আমি বলে দিচ্ছি, ফার্স্টে ২৫,৫০০ থেকে সাপোজ ২৬,০০০ একটা রেঞ্জ বানিয়ে কিছুদিন চললো ৭০০, ৮০০, ৭০০, ৮০০। তারপর নোটিস করুন ২৫,৮৫০ থেকে ২৬,২০০ চললো কিছুদিন। এবার কিন্তু যখন ফাটিয়ে বেরিয়েছে, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ২৬,০৫০ বা ২৬,১০০ থেকে ২৬,৩০০ এই রেঞ্জে দুদিন হয়ে গেল। আরো হয়তো ১ দিন ২ দিন থাকবে। তারপর ফাটিয়ে যেদিন বেরোবে সেদিনকেই ও কিন্তু ২০০-৩০০ পয়েন্টের মুভ করবে। হয়তো চলে যাবে ২৬,৫০০। তারপর আবার একটা নতুন রেঞ্জ বানাবে ২৬,৫০০ থেকে ২৬,২০০, ২৬,৫০০, ২৬,২০০ এক সপ্তাহ চলল। যেটা বেসিক্যালি বোঝাতে চাইছি, একটা করে দিন বড় মুভমেন্ট হবে। ৪ দিন ৫ দিনও কিন্তু রেঞ্জে থাকবে। কারণ এই যে বড় মুভমেন্ট হবে আমরা অপশনে এন্ট্রি করব, টাইম ভ্যালু টোটাল খেয়ে নেবে। ভিক্স কম মানে অপশন কিন্তু কিনে কামানোর সময় নয়। এটা কিন্তু বেচে কামানোর টাইম। কাজেই একদিন মুভমেন্ট হলে সাডেন মুভমেন্টে আপনারা যদি বাই করে নেন, 99% চান্স ট্র্যাপ হয়ে যেতে হবে। তার চাইতে বেটার হচ্ছে দুদিন রেঞ্জটাকে বোঝার চেষ্টা করুন। ৩ নম্বর দিন ট্রেড নিন। আশা করছি রেঞ্জ থেকে যখনই ফাটাবে আপনি ৫ নম্বর, ৬ নম্বর দিন পয়সা পাবেন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার জ্ঞান খুব অল্প। বাট এই জিনিসগুলোকে যদি আপনারা এই ভিক্স ২০২৩-২৪ এও কিন্তু ছিল হচ্ছে এরকম ১২ র নিচে ৯.৫, ১০, ১১। তো আপনারা তখনকার ডেইলি চার্ট বা আওয়ারলি চার্ট খুলে যদি প্যাটার্নটাকে ফলো করতে পারেন যে কি প্যাটার্নে মুভমেন্ট হয়েছিল, প্যাটার্নটা কিন্তু ধরা পড়বে। ২০২৩-২৪ এ বাজার বেড়েছিল কিন্তু অপশন ট্রেডাররা লস করেছিল কত? ৪,৪৮,০০০ কোটি টাকা। কাজেই অপশন ট্রেডিংটা খুব সাবধানে। তার চাইতে বেটার হবে আপনি নিফটিকে দরকার পড়লে ক্যাশে ইটিএফ কিনে ট্রেড করুন। বটমে বাই করুন, ওপরে করুন, কারণ অপশনে এন্ট্রি এক্সিটটা খুব ইম্পর্টেন্ট হবে। ব্যাংক নিফটি ৬০,০০০ টপকালে ৬৪,০০০ আমার টার্গেট, আজকের নয়। আপনি আমার পুরোনো ভিডিওতে যান, আজ থেকে ১ বছর আগে এই কথাটা বলে রেখেছিলাম। নিফটি ৩২,৫০০, ব্যাংক নিফটি ৬৪,০০০। আমার মানে আমার বা আমাদের টিমের ট্রেডিং কিন্তু ওই ভিউতেই চলে। এবার সমস্যার ব্যাপার হচ্ছে যখন একটা বছর খারাপ যায় লোকে বুঝতে চায় না, তারা শুরু করে দেয়, ভাবে যে আমরা আমাদের ঘরে মেশিন আছে আমরা টাকা ছাপি বোধহয়। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে আজকের ভিডিওটা কি নিয়ে। আবার বলছি আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। সো একটু যখনই কোনো কিছু করবেন আলোচনা করে নেবেন। পিএসইউ ব্যাংকে কিন্তু এখনো র্যালি বাকি, তার সাথে আমি কিছু স্টকের চার্ট এডুকেশনাল পারপাস বা পড়াশোনার জন্য দেখাবো। ওই স্টকের চার্ট গুলো কিন্তু মন দিয়ে খেয়াল করবেন। হোপফুলি এই সব জায়গায় একখানা উত্থান আমরা দেখতে পেতে পারি। এবার কথা হচ্ছে, রিসেন্টলি আমি একটা ভিডিও দেখি, অঙ্কুর ওয়ারিকু না ওয়াকিরো কিছু একটা ভদ্রলোকের নাম। সো উনি হঠাৎ করে কোটি টাকা কিভাবে মিউচুয়াল ফান্ড থেকে হয় একটা বলে দিয়েছেন। বেসিক্যালি এরা কতটা স্টক মার্কেটে লস খেয়েছে আমার প্রশ্ন আছে। কেউ বলে না আমরা স্টক মার্কেটে লস খেয়েছি, সবাই বলে যে আমরা কোটি কোটি টাকা প্রফিট করেছি, বাট স্টিল তারা সারাদিন ইউটিউবে ভিডিও করে।
আমি যেদিনকে স্টক মার্কেট থেকে কয়েক কোটি টাকা কামিয়ে নেবো, আমি তো আর ইউটিউবে ভিডিও করবো না। এবার কথা হচ্ছে, তো ও ওখানে বলছে যে আপনি যদি 1 লাখ করে ইনভেস্ট করেন এতদিনে, 2,000 ইনভেস্ট করলে এতদিনে, কথাটা কোথাও না কোথাও বোগাস। লাস্ট 1 বছর আমি যদি 5 লক্ষ টাকা করেও এসআইপি করতাম, আমি কোটিপতি হতাম না। কাজেই ওই অ্যামাউন্ট আর ওই যে পার্সেন্টেজ অফ রিটার্নটাকে ধরে নিচ্ছি 15%, সেটা সব সময় কিন্তু পসিবল হয় না। প্রথম জিনিস একটা একটা করে বলবো, রিসেন্টলি আমি ভীষণভাবে নোটিস করছি যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লিউপি নিয়ে মানুষকে প্রচন্ড বোঝানো হচ্ছে যে এসডব্লিউপি করলে আপনার ফিক্সড ইনকাম হবে, এই হবে সেই হবে, গোষ্ঠীর পিন্ডি, মানে পেনশনের মতন বা স্যালারির মতন আসবে। বেসিক্যালি এসআইপি আর এসডব্লিউপি হচ্ছে দুটো পুরো অপোজিট জিনিস। এসআইপি তে আমরা ডেট অ্যান্ড টাইম মেনটেন করে টাকা দিই মিউচুয়াল ফান্ডকে। সেটা মান্থলি হতে পারে, সেটা কোয়ার্টারলি হতে পারে, সেটা 6 মাস অন্তর হতে পারে, বা সেটা 1 বছর অন্তর হতে পারে। আবার এসডব্লিউপি তে লোকে পয়সা তোলে, বিশেষ করে রিটায়ার্ড পার্সনদেরকে, যাদের টাকা আছে বা যারা একটু বড় চাকরি করে, একটু সেভিংস করেছে, তাদের খুব সফট টার্গেট তারা। কেন? ধরে নিন আমি আপনাকে 50টা এসআইপি করিয়ে দিয়েছি, আর কত এসআইপি করাবো? একই ফান্ডে কত ইনভেস্ট করাবো? রোজ এসে আপনাকে আমি কি বলবো, এটাতে এসআইপি করুন, এটাতে এসআইপি করুন? আপনি কি ওই এসআইপিটাতে আর ইনভেস্ট করবেন? হয়তো করবেন না। তাহলে আপনাকে আমাকে বোঝাতে হবে এসডব্লিউপি। এবার সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান মানে কি? আমি 10 লাখ দিলাম, আমি বললাম যে মাসে মাসে 10,000 টাকা করে আমি রিটার্ন নেবো। খুব ভালো কথা। একটু ভেবে দেখুন তো এই 10,000 টাকার রিটার্নটা আসছে কোথা থেকে? বাজার যদি খারাপ হয়, যখন আপনি এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে ওই প্রফিটটা ভেবে যেটাকে নেবেন, সেটা তো অ্যাকচুয়ালি আপনার ক্যাপিটাল থেকে আপনাকে দেওয়া হবে। এটা কিন্তু কেউ বলছে না যে বাজার যদি খারাপ হয়, আপনি যখন এসডব্লিউপি তে টাকা তুলছেন, আপনার ক্যাপিটাল থেকে টাকা যাচ্ছে। যদি আপনি 3 মাস অন্তর নেন, 6 মাস অন্তর নেন, যা হোক, আলটিমেট রিটার্ন তো বাজার থেকে আসবে, কেউ তো ঘর থেকে দেবে না। তো এসডব্লিউপির রিটার্নটাও ওই যে পয়সা দিলেই আমি রিটার্ন পাবো, লোকে কিন্তু এরকম একটা ভুলভাল চিন্তা ভাবনায় আছে, বিশেষ করে কিছু ক্লায়েন্টের কথা শুনে সেটা আমার মনে হয়েছে। প্রথম জিনিস মনে রাখতে হবে যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান কিভাবে হয়। 5 বছর লাগে অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল ফান্ডকে পাওয়ার অফ কম্পাউন্ডিং, মানে সুদের ওপর সুদ। 100 টাকাটার ওপর 10% সুদ পেলাম, 110 হলো। 110-এর ওপর 10% সুদ পেলাম, 121 হলো। 121-এর ওপর 10% সুদ। তো এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর খেলাটা, সুদের ওপর সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এই খেলাটা কিন্তু অ্যাকচুয়াল বোঝা যায় আফটার 5 ইয়ার্স। মানে আমি যদি আজকে 2025-এ কোনো একটা এসআইপি শুরু করি, মিনিমাম আমার 2030 অব্দি বসে থাকতে হবে একটা প্রপার রিটার্ন দেখার জন্য। তাহলে সবসময় মাথায় রাখুন, যদি আপনার এসডব্লিউপি করতে হয়, আপনার এক্সিস্টিং যে মিউচুয়াল ফান্ড রয়েছে যেটা 5 বছরের পুরনো, ওটাকেই আপনাকে কিন্তু এসডব্লিউপি তে কনভার্ট করতে হবে। কারণ ওখানে সাপোজ হয়তো 2 লক্ষ টাকাটা 6 লক্ষ টাকা হয়েছে, আপনি ওই 6 লক্ষ টাকা থেকে 10,000 করে রিটার্ন নিন, তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকবে বাড়বে। কিন্তু আপনি আজ 2 লক্ষ দিয়ে কাল থেকে যদি 10,000 করে রিটার্ন তোলা শুরু করেন, তো আপনি কোথা থেকে পয়সা পাবেন, বা মিউচুয়াল ফান্ড হাউস কোথা থেকে দেবে? সমস্যা হচ্ছে কি বলুন তো, আমরা মিথ্যে বলি, এটা ফ্যাক্ট। আমিও বলি। ব্যবসার জন্য হয়তো কিছু কিছু সিচুয়েশনে আমাদেরকে মিথ্যে বলতে হয়, কিন্তু এতটাও বলা উচিত নয় যেটা একটা মানুষের ক্ষতি হয়ে যায়। আমাদের মিথ্যেটা কিরকম, আমি স্পষ্ট কথায়, আমার কষ্ট নেই কোনো কালেই, ওপেন বলে দিচ্ছি। আমি হয়তো জানি মার্কেট থেকে আমি 3-4% আরামসে বার করতে পারবো, ইয়ারলি অ্যাভারেজ, কথার কথা বলছি একখানা জাস্ট। আমি হয়তো ক্লায়েন্টকে সেটা বলছি যে আপনি অ্যাকাউন্ট খুলুন, আমি সেটা আপনাকে 5% করতে পারবো। এই 1%-এর মিথ্যেটা চলে, বাট এন্ড অফ দ্য ডে দেবো বা পাবে। লস করি, ঠিক আছে, চেষ্টা করি ক্লায়েন্টের লসের টাকাটা যাতে আমি ফেরত দিয়ে দিতে পারি। ঠিক আছে, হয়তো সময় লাগে, সাথে সাথে পারি, বাট আমিও লস করি বা আমাদের টিমও লস করে।
এন্ড অফ দ্য ডে ট্রাম্প মাঝরাতে কি বলবে আমার হাতে নেই, নরেন্দ্র মোদী বা পাকিস্তান কখন বোমা মেরে দেবে এগুলো আমাদের হাতে নেই। রাত্রিবেলা হিন্দালকোর ফ্যাক্টরিতে আগুন লাগবে, আমি আগুন লাগাইনি, আমাকে ফোন করে আগুন লাগানো হয়নি। ঝাড় খাই, এখনো ঝাড় খাই, লস করি। তো যাই হোক, তো এসডব্লিউপি যদি আপনাকে করতেই হয়, যেহেতু মিউচুয়াল ফান্ড একটা লেটেস্ট ট্রেন্ডে চলছে, যদি আপনি আজকের টাকা ইনভেস্ট করা শুরু করেন 5 বছর বাদে আপনি রিটার্ন নেবেন। যদি আপনার 5 বছরের পুরনো কোনো মিউচুয়াল ফান্ড থাকে তখন আপনি রিটার্ন নেবেন, সেটা থেকে রিটার্ন নেবেন। এই একটা সিম্পল জিনিস মাথায় রাখুন। আজ 10 লক্ষ টাকা ইনভেস্ট করে কাল থেকে রিটার্ন নেবো, ও 5 বছর বাদে দেখবেন আপনার ক্যাপিটাল পুরো শেষ হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর জিনিস, আরেকটা জিনিস বলা রয়েছে থাম্বনেলটা যদি দেখেন আপনারা, যে লাম্প সাম ইনভেস্টমেন্ট কিভাবে করে। মিউচুয়াল ফান্ডে তো আমরা ফিক্সড ডিপোজিটের মতন এক থোক টাকাও ঢোকাতে পারি, 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 1 লাখ, যার যতটুকু ক্ষমতা। 10,000 করি কি 10 লাখ করি, প্রত্যেকের টাকাটা কষ্টের টাকা। যখনই মিউচুয়াল ফান্ডে লাম্প সাম ইনভেস্ট করবেন আপনি, আমি জানি না এই ভিডিওটা কারা দেখবে, কাদের ইন্টারেস্টেড হবে, আমি সত্যিই জানি না। বাট যে বাজার বোঝে, ঠিক আছে, যে বাজার বোঝে না তার একটা সিম্পল কাজ করা উচিত। তখনই আমি মিউচুয়াল ফান্ডে লাম্পসাম ইনভেস্টমেন্ট করব যখন বাজার 52 উইক হাই থেকে অ্যাটলিস্ট 20 বা 25% নিচে আছে। মানে নিফটি ধরে নিন 26,000 থেকে 21,000 পড়েছিল, 20% নিচে এসেছিল। ওটা আমার কাছে রাইট টাইম ছিল যে আমার কাছে যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ ব্যাংকে থাকে, আমি একসাথে ফিক্সড ডিপোজিটের মতন ওটা মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে দেবো। আজকে যদি 27,000-এ এসে, 28,000-এ এসে, 29,000-এ এসে কেউ আপনাকে বলে যে এটা খুব ভালো রিটার্ন দিচ্ছে, একটা লাম্পসাম ইনভেস্টমেন্ট করো, ডিসিশনটা কিন্তু আপনার ভুল হবে। এটা গেল হচ্ছে একটা জিনিস। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছি, বা আমার মনে হয় যেটা, যে মিউচুয়াল ফান্ডের যে এসআইপি ডেট গুলো আমাদের থাকে না, ইন জেনারেল দেখবেন আমরা স্যালারি ডেটের আশেপাশে রাখি। ঠিক আছে, মানে 5 তারিখ, 6 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, এরকম আমরা কিন্তু এসআইপি ডেট রাখি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার এসআইপি ডেট ফিক্স করতে হয়, সেটা মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে করাটা বোধহয় বেস্ট। কারণ যদি আপনারা নোটিস করেন দেখবেন মাসের প্রথমে বাজার সবচাইতে বেশি ভোলাটাইল থাকে, তারপর মাসের মধ্যিখানটা শান্ত থাকে, আবার মাসের শেষে আবার কিন্তু ভোলাটিলিটি বাড়ে। ঠিক একটা দিনে যেভাবে বাজার মুভ করে, প্রথম 1 ঘন্টায় এ বাড়ছে, ও পড়ছে, সে বাড়ছে, সে পড়ছে, তারপর দেখবেন ঝিমিয়ে যায়, আবার 2:30টার পর থেকে মুভমেন্ট শুরু হয়। এবার গল্পটা কি হচ্ছে, আমাদের বাজার যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে লম্বা সময়ের দিকে, যখন আপনারা মাসের 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এসআইপি ডেট রাখছেন, দেখা যাচ্ছে আপনি হয়তো স্টকটাকে ওপরে পারচেস করছেন বা হাই ন্যাভে পারচেস করছেন। ওটাই যখন 5 দিন 7 দিন দৌড়াদৌড়ি করার পর ঠান্ডা হয়ে গেল, তখন কিন্তু দেখা যাবে যে আপনি অনেক কম দামে ন্যাভটাতে ইনভেস্ট করতে পারছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নিন আমি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। যে মিউচুয়াল ফান্ড সেই আমার টাকাটাকে এলটি ফিনান্সে ইনভেস্ট করে। কথার কথা একটা স্টক ধরেই আমি আলোচনা করছি। লারসেন এন্ড টুব্রো ফিনান্সে ইনভেস্ট করে। গত মাসের প্রথমেই লারসেন টুব্রো ফিনান্স 310 টাকা। আমার পয়সাটা 5 তারিখ বা 3 তারিখ ওই দামে ইনভেস্ট হয়ে গেল। এবার আপনি 15 তারিখে যান, 15ই নভেম্বর। 15ই নভেম্বর আপনি দেখবেন লারসেন এন্ড টুব্রো হচ্ছে 292 টাকা বা 290 টাকা। তার মানে যে 15 তারিখ এসআইপি ডেট, তার কিন্তু 290 টাকায় এলআইসি হাউজিং মানে লারসেন এন্ড টুব্রো ফিনান্সে ইনভেস্ট হলো। আবার আজকের দেখুন এলটি ফিনান্স 310 টাকা। তার মানে আমি গত মাসের 5 তারিখে 310 টাকা ইনভেস্ট করেছিলাম, নভেম্বর শেষ হতে চললো, ডিসেম্বর পড়তে চললো, আমি একই জায়গায় রয়েছি। কিন্তু যে ধরে নিন 15 তারিখ ইনভেস্ট করেছে, সে উইদিন 10-12 দিন, আজকে 27শে নভেম্বর বা 28শে নভেম্বর, সে কিন্তু অলরেডি 7-8% প্রফিটে আছে। তো যে কোনো সিচুয়েশনে যখন আমরা এসআইপি প্ল্যান করছি, যদি একটু মাসের মিডল ডেটে প্ল্যান করেন, মেবি রেজাল্টটা একটু বেটার হবে। একটু বলতে কোটি টাকার ডিফারেন্স তো হবে না। হয়তো যে 5 তারিখ করেছে সে 1 লাখ প্রফিট করলে, যে 15 তারিখ করছে সে হয়তো দেখা যাবে
যে 1,15,000 বা 20,000 করছে বা 1,10,000 করছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা গেল। এবার কথা হচ্ছে আমি পার্সোনালি বিলিভ করি, এখনো বলছি, যেকোনো কোম্পানি যে মিউচুয়াল ফান্ড খুব ভালো রিটার্ন দিচ্ছে, সেটা নিপন স্মল ক্যাপ হতে পারে, এইচডিএফসি মিড অ্যান্ড স্মল হতে পারে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হতে পারে, তাদের ফ্যাক্ট শিট গুলো খুলুন। তারা নতুন নতুন প্রত্যেক মাসে, প্রত্যেক 3 মাসে তাদেরকে আপডেট দিতে হয় তারা কোন শেয়ারে পয়সা ঢোকাচ্ছে। সেই শেয়ারগুলো যদি একটা দুটো করে কিনে কিনে আপনি আপনার পোর্টফোলিওতে জমাতে পারেন, রেজাল্ট কিন্তু অনেক বেটার পাবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিভিডেন্ড, বোনাস, এই সমস্ত কিছু কিন্তু আপনারই থাকবে হয়তো। ঠিক আছে? তো যাই হোক, মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচুর জ্ঞান দিয়ে দিলাম। আহ তো অনেকে বলেছিল আপনি ফান্ডে করুন, তো আমি মিউচুয়াল ফান্ডের এজেন্ট নই বা আমি মিউচুয়াল ফান্ড কাউকে করতে বলি না। ইনফ্যাক্ট আমি মার্কেটটাকে যেহেতু বিশ্বাস করি, আমি মনে করি একটা মানুষের একটা টার্ম ইন্স্যুরেন্স থাকা উচিত, একটা এসআইপি থাকা উচিত। এই দুটো জিনিস থাকলে হিসেবে কিন্তু সে ফিনান্সিয়ালি সেফ। একটা টার্ম ইন্স্যুরেন্স, একটা এসআইপি, একটা মেডিক্লেম, এই তিনটে জিনিস। মেডিক্লেম, কোনো কিছু দুর্ঘটনা ঘটলো, আমার হসপিটাল বিল থেকে আমাকে বাঁচাবে। যদি কোনো কারণে আমার মৃত্যু ঘটে, টার্ম ইন্স্যুরেন্স থেকে আমি এতটা টাকা পাবো, ডাল ভাত খেয়ে আমার ফ্যামিলি চলে যাবে। আর যদি ভুল করে আমি না মরে বেঁচে যাই 60-65 বছর বয়স অবধি, তাহলে এই যে 2-3 হাজার করে আমি এসআইপি তে জমাচ্ছি, সেটা আমাকে কোটি টাকা দেবে। মরে গেলে টার্ম ইন্স্যুরেন্স ফ্যামিলিকে কোটি টাকা দেবে, তারা বাঁচবে। বেঁচে থাকলে এসআইপি আমাকে কোটি টাকা দেবে, আমি বাঁচিয়ে নেব। মেডিক্লেম আচমকা আসা হসপিটাল এক্সপেন্সেস গুলোতে, কারণ আমি দেখেছি আমার নিজের এক ফ্যামিলি মেম্বারকে এই আচমকা আসা খরচায় ট্রিটমেন্ট করাতে গিয়ে সোনা দানা জমি সমস্ত কিছুই বিক্রি করেছে। কথাটা হচ্ছে মেডিক্লেমেরও গল্প। আহ, যে এখানেও নানা রকম ভুল বোঝানো চলে। তো মেডিক্লেম করার আগে কোন কোম্পানির মেডিক্লেম করছেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এজেন্টটাকে। ঠিক আছে? কারণ ওই পলিসি বেচার জন্য, এটা আমি আমার নিজের ঘটনা বলছি, আমার ছোট মাসির পলিসি বেচার জন্য যা তা বুঝিয়ে পলিসি বেচিয়ে দিয়ে চলে গেল, বলল এই রোগ আছে বলতে হবে না, ওই রোগ আছে বলতে হবে না। পরে যখন হসপিটালাইজড হলো, হসপিটালের বিল হলো 10 লক্ষ টাকা, তখন কিন্তু হাত তুলে নিল ইন্স্যুরেন্স কোম্পানি যে আপনাদের এই এই যে রোগগুলো রয়েছে আপনারা জানাননি। এই যেমন ধরে নিন আমি সিগারেট খাই, প্রচুর সিগারেট খাই, আপনারা জানেন। তো আমি যদি এখন মেডিক্লেম করতে গিয়ে সিগারেট, কিন্তু কালকের 25 বছর ধরে আমার কিন্তু ক্লেমের টাকা, মানে হসপিটাল বিলের টাকা 1 পয়সা পাবো না। যাই হোক, চলুন কিছু স্টকের চার্ট আমি দেখছিলাম, বা লাস্ট কিছুদিন ধরে আমি মুভমেন্ট দেখছিলাম। তার মধ্যে আপনাদেরকে এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি, আবার বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, চূড়ান্ত অশিক্ষিত অ্যানালিস্ট। প্রথম স্টক হচ্ছে ইউরেকা ফোর্বস। এটা এইভাবে দেখলে হবে না, এটা মান্থলি চার্ট দেখলে আমরা বেটার বুঝবো। অল ডেটা মান্থলি চার্টে ইউরেকা ফোর্বস কি দেখাচ্ছে ভালো করে দেখুন। মোটামুটি লাস্ট 1 বছরের রেঞ্জ কিন্তু ব্রেকআউট করতে চলেছে। ঠিক আছে? হোপফুলি বড় মুভমেন্ট দেখবো। 3 ইয়ারটাকে 5 ইয়ার্স করে দেখি আর একটু বেটার বুঝতে পারবো। 5 ইয়ার্স উইকলি যদি করি, আমার আবার এখন ম্যাক্স পেনের ক্লাস আছে। অনেক দিন বাদে উইথ ভলিউম রেঞ্জ ব্রেকআউট করে বেরোচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন। লাস্ট উইকে সোনারপুর ব্যাচের যদি কোনো স্টুডেন্ট দেখো, একটু দেখে নাও 4 সপ্তাহ হাই ভাঙার গল্পটা যেটা আমি বুঝিয়ে এসেছিলাম, এটা কি ধরনের খেল দেখাচ্ছে। মানে যেটা ওই 8,000-এর কোর্সে আমরা যে স্ট্র্যাটেজি গুলোকে নিয়ে কাজ করি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা স্টকের মুভমেন্ট 2 দিন ধরে আমার মাথা খারাপ করে রেখেছে, সেটা হচ্ছে এই স্টকটা। কি ভলিউম আসতো আর কি লেভেলের ভলিউম এসেছে এই সপ্তাহে, ভাবনা চিন্তার বাইরে। 530-32 যদি আর কিছুদিনের মধ্যে দেখে আমি অবাক হব না। অলরেডি 402 ফুই আছে। আর একটা স্টকে এই উইকে হিউজ ভলিউম এলো,
দেখতেই পাচ্ছেন মোটামুটি লাস্ট ৫ বছরের হাইয়েস্ট ভলিউম, ৫ বলছি ৩ বছর করি বুঝতে সুবিধা হবে। লাস্ট ৩ বছরের হিউজ ভলিউম এসেছে। ঠিক আছে? তো যাই হোক, চলুন সবাই ভালো থাকবেন। ঠান্ডাটা এবছর জমিয়ে পড়ছে। তো বা সিরিয়াসলি একটু যত্ন করুন। আ মানে নিজে ২ দিন ৩ দিন কেঁপে গেছি। আর নিজের একটু কাজকর্মের কথা, যে ডিসেম্বর মাস থেকে বনগাঁতে নতুন ব্যাচ শুরু হচ্ছে। বিরাটিতে প্রত্যেক রোববার সকালে নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমিই ক্লাস করব। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আ অর্ঘ্য কৃষ্ণনগরে, মানে আমি অর্ঘ্য নতুন ব্যাচ শুরু করছি। বর্ধমান, মেচেদা প্ল্যানিং এ রয়েছে। বাট সেখানে আমাকে আর শুভকে মিলে ক্লাস করাতে হবে। তো যাই হোক, আর অনলাইন, অফলাইন যখন খুশি আপনারা কনট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আ আবার দেখা হবে। এই ফোন আসা শুরু হয়ে গেছে ক্লাসের।